আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া বলি অথবা গোটা বিশ্ব বলি, তরুণরা সবসময় একটা প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে কখনো কখনো পতনে বাধ্য করেছে, কখনো কখনো সরকারের প্রতি তাদের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং কখনো কখনো একটা রাজনৈতিক একটা নতুন যাত্রার পথ তৈরি করেছে। আমাদের দেশে দেখুন না, আমাদের দেশে যদি এই ভূখণ্ডটাতে পাকিস্তান হলো 47 সাল, 52 সালে বিশাল ভাষা আন্দোলন গড়ে উঠল, 58-তে সামরিক শাসন এলো, 62-তে বিশাল বড় ছাত্র আন্দোলন গড়ে উঠল। দেখুন, গণতন্ত্র মানেই তো হচ্ছে সীমাবদ্ধ সরকার, যেখানে দম্ভ থাকবে না, আইনের দ্বারা সীমাবদ্ধ, সংবিধানের দ্বারা সীমাবদ্ধ, জনমতের দ্বারা সীমাবদ্ধ। আবার গণতন্ত্র মানে কিন্তু জনমতের তুষ্টিবাদ না যে জনগণকে খুশি করতে আমি অন্যায় করে ফেলবো। গণতন্ত্র বা রাজনীতি নিষ্ঠুর বাস্তবতার খেলা। একসময় মনে করা হতো দক্ষিণ এশিয়ায় শক্তিশালী সরকারগুলোকে রাজপথের আন্দোলন দিয়ে নড়ানো প্রায় অসম্ভব, কিন্তু গত কয়েক বছরে সে ধারণা বদলে গেছে। শ্রীলঙ্কার সরকার পতনের আন্দোলন, বাংলাদেশের 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান, নেপালের তরুণদের আন্দোলন এবং এখন ভারতের ককরোচ জনতা পার্টি ঘিরে গড়ে ওঠা জেনজি আন্দোলন নতুন এক রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এসব আন্দোলন শুধু সরকার বিরোধী ক্ষোভ নয়, বরং জবাবদিহি, কর্মসংস্থান, দুর্নীতি বিরোধী অবস্থান এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিকেও সামনে আনছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে রাজনৈতিক দম্ভ, বিরোধী মত দমনের অভিযোগ, ছাত্র আন্দোলনের বিস্তারকে বড় কারণ হিসেবে দেখা হয়। ভারতে সাম্প্রতিক ককরোচ আন্দোলনের সূচনা হয়েছিল পরীক্ষা জালিয়াতি ও শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে ক্ষোভ থেকে। পরে এটি সরকারের জবাবদিহি, বেকারত্ব এবং রাজনৈতিক ভাষার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে রূপ নেয়। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলেছেন। তবে এই আন্দোলন এখনও সরকার পতনের পর্যায়ে পৌঁছেছে এমন দাবি করার মতো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাহলে কি দক্ষিণ এশিয়ায় নতুন এক রাজনৈতিক যুগ শুরু হয়েছে? ক্ষমতার দম্ভ কি শেষ পর্যন্ত প্রতিটি সরকারের জন্যই সবচেয়ে বড় ঝুঁকি? দম্ভের রাজনীতি, আন্দোলনের ধরন, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আরআইসিএল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন তিনজন সম্মানিত অতিথি। চলুন পরিচিত হই। স্টুডিওতে আছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা আরও দুজন অতিথিকে সাথে পাবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন শামসুজ্জামান দুদু এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব রাজিকুজ্জামান রতন, যেমনটি বলছিলাম যে একসময় আসলে শক্তিশালী সরকারদের রাজপথের আন্দোলনে পতন হবে সেটি ভাবাটাই আমার মনে হয় যে অনেক স্বপ্নের মতো ধরা হতো, কিন্তু আমরা সেই বাস্তবতা পাল্টে যেতে দেখেছি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট যদি আমরা তুলে ধরি, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশের গণঅভ্যুত্থান সেই বাস্তবতা অনেকটাই পরিষ্কার করে স্পষ্ট করে তুলে ধরেছে। ককরোচ জনতা পার্টির যে আন্দোলন আমরা দেখছি, সেটি কি আসলে মোদী সরকারের জন্য বিপদ ঘণ্টা? ধন্যবাদ। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া বলি অথবা গোটা বিশ্ব বলি, তরুণরা সবসময় একটা প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে কখনো কখনো পতনে বাধ্য করেছে, কখনো কখনো সরকারের প্রতি তাদের অনাস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং কখনো কখনো একটা রাজনৈতিক একটা নতুন যাত্রার পথ তৈরি করেছে। আমাদের দেশে দেখুন না, আমাদের দেশে যদি এই ভূখণ্ডটাতে পাকিস্তান হলো 47 সাল, 52 সালে বিশাল ভাষা আন্দোলন গড়ে উঠল, 58-তে সামরিক শাসন এলো, 62-তে বিশাল বড় ছাত্র আন্দোলন গড়ে উঠল। তারপরে আমরা 66 দফা আন্দোলন বলি, 69 একটা বড় গণ অভ্যুত্থান হলো। সেই অভ্যুত্থানে আমরা আইয়ুব খানকে সরে যেতে দেখলাম। এরপরেই আবার স্বাধীনতা যুদ্ধের মতো এত বড় একটা ঘটনা আমাদের দেশে ঘটলো। এরপরেই স্বাধীন দেশে আমরা দফায় দফায় আন্দোলন যেমন দেখেছি, 90-এর গণ অভ্যুত্থানও দেখেছি এবং এর মধ্যে আরও নতুন নতুন ফেনোমেনা তৈরি হয়েছে, নতুন নতুন আন্দোলন তৈরি হয়েছে এবং সর্বশেষ আমরা দেখলাম 2024 সালে আর একটা কোনো অভ্যুত্থান হলো। এটা যদি বাংলাদেশ দেখি, এখন থাইল্যান্ডের আমরা কি ওই লাল শার্ট মুভমেন্টের কথাটা ভুলে যাব? ফিলিপাইনের ছাত্রদের কিংবা জনগণের আন্দোলনটা ভুলে যাব? ইন্দোনেশিয়ারটা কি ভুলে যাব? ঠিক তেমনি শ্রীলঙ্কায় যখন গণ অভ্যুত্থান হলো, তখন আমাদের এখানে অনেকে বলেছেন যে শ্রীলঙ্কায় হতে পারে কিন্তু বাংলাদেশে হবে না। তা বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো, এরপরে আবার নেপালেও হতে দেখলাম। সব জায়গায় একটা কমন ফিচার কি, শাসক গোষ্ঠী যখন দুর্বিনীত হয়, শাসক গোষ্ঠী যখন দুর্নীতিপরায়ণ হয়,
শাসক গোষ্ঠী যখন দমন পীড়নের পথ বেছে নেয় এবং তারা যখন দায়হীন আচরণ করেন, এই চারটা বিষয় দম্ভ, দুর্নীতি, দমনপীড়ন এবং দায়হীনতা, এইটা যদি করতে থাকে তখন মানুষের ক্ষোভ তো নানাভাবে তার বহিঃপ্রকাশ ঘটাতে থাকে। এই ক্ষোভ কখনো রাজনৈতিক দলের পক্ষে সন্নিবেশিত হয়, কখনো নির্বাচনের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে, কখনো আন্দোলনের রাজপথে এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে। যেহেতু বাংলাদেশের নির্বাচনটা ছিল না, গত 3টা নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ এটুকু বুঝেছিল যে নির্বাচনের মাধ্যমে এই সরকার আসলে হটানো যাবে না, ফলে অভ্যুত্থানের আর কোনো বিকল্প ছিল না। শ্রীলঙ্কা তো একই অবস্থা, রাজাপাকসেদের দুর্নীতি এমন আকাশচুম্বী দুর্নীতি যে দেশটাকে তারা দেউলিয়া বানিয়ে ফেলেছিল। তখন জনগণ কিন্তু ওই অভ্যুত্থানের পথে বেছে নিয়েছিলেন। নেপালেও ঠিক ঘটনাটা তাই। ফলে ভারতে এই যে আজকে যে ককরোচ জনতা পার্টি, এটা একটা প্রতিবাদী পার্টির মতো। যখন একজন বিচারপতি যুবকদেরকে, বিশেষ করে বেকার যুবকদেরকে তেলাপোকার মতন মনে বললেন, তখন তারা বললেন ঠিক আছে, আপনি যে কথা বলে আমাকে অপমান করেছেন, এই অপমানটা আমরা গায়ে মাখলাম না, অপমানটাকে আমরা শিরোধার্য করলাম। অনেকে সেই প্রতিবাদকে আবার অনলাইনে সীমাবদ্ধ থাকবে তেমনটিও ভেবেছিল শুরুর দিকে। অনেকে ভেবেছিল, কারণ শুরুটা হয়েছিল অনলাইনে, কিন্তু শেষে এটা তৈরি হয়ে গেল মানুষের মনন জগতে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে। যে কারণে আজকে যে যারা একদিন আন্দোলন করেছিল, আন্দোলনকে রাজনৈতিক দলগুলো সমর্থন করবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। এখন দেখা যাচ্ছে যে আন্দোলনকে সমর্থন না, আন্দোলনে অংশগ্রহণ করতেও যাচ্ছে রাজনৈতিক দলগুলো। তা একসময় রাজনৈতিক দল আন্দোলন গড়ে তুলত, এখন দেখা যাচ্ছে যে আন্দোলনের প্রতি রাজনৈতিক দল সমর্থন জানাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি যখন ভারতে হলো, তখন ভারতের মোদী সরকার কিন্তু একটা বড় ধাক্কার মধ্যে পড়ে গেল। এবং কংগ্রেসের শীর্ষ নেতারা যখন এই আন্দোলনের সাথে সহাবস্থান প্রকাশ করলো, তখন আসলে মোদী সরকার সেটিকে কিভাবে সামাল দিবে? আমরা দেখলাম গ্রেপ্তারও হলো। একটু আগে আমরা দেখলাম যে সেখানে মানে প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধী দুজনকেই গ্রেপ্তার এবং আরো অখিলেশ যাদবকে আটক করা হয়েছে। তার মানে সরকার যে বিব্রত হয়েছে শুধু নয়, সরকার যে একটু ভীত সন্ত্রস্ত হয়েছে সেটা বোঝা যায়। আগে প্রথমে মনে করছিল এটা একটা বিব্রতকর একটা পরিস্থিতি, যন্তর মন্তরে গিয়ে ওরা জমায়েত হচ্ছে, কিন্তু এখন সরকার এটাকে হিসেবে নিয়েছে। সরকার তাদের সঙ্গে যে আলোচনা করতে বসেছে, এটাও তার মানে যে আন্দোলনটাকে তারা বলছেন এটা কোনো আন্দোলন নয়, এটা একটা অনলাইন প্রোপাগান্ডা মাত্র, কিন্তু সরকার যখন তাদের সঙ্গে আলোচনায় বসলেন তখন তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে এটা একটা আন্দোলন, এবং সরকার সেই আন্দোলনকে স্বীকৃতিও দিলেন। ভারতের বিবেচনাটা জিরো করেন। 2014 সাল থেকে ভারতে কি চলছে? একদিকে সাম্প্রদায়িকতার বিস্তার, আর একদিকে দুর্নীতিরও অবাধ বিস্তার। দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা হাত ধরাধরি করে চলছে। একদিকে সাম্প্রদায়িক মনন তৈরি করে মূল সমস্যাটাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, সমস্যাটাকে হিন্দু মুসলমানে ভাগ করে ফেলার চেষ্টা করা হচ্ছে, জাতপাতে বিভক্ত করে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর একদিকে নিরবিচ্ছিন্ন দুর্নীতি এবং লুণ্ঠন অবাধ গতিতে চলছে। এবং মোদির সঙ্গে সম্পর্কিত যে ব্যবসায়িক গোষ্ঠী, তারা ক্রমান্বয়ে ভারতের ব্যবসা, ভারতের শিল্প, ভারতের রপ্তানি সমস্ত কিছুতে এত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে যেখানে ব্যবসায়ীদের মধ্যে একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাহলে কি মোদির সঙ্গে না থাকলে ব্যবসাও করা যাবে না? তাহলে কি মৌলবাদী চাদরে তারা সমস্ত অপকর্মকে ঢেকে ফেলবে? মানুষের ধর্মীয় আবেগটাকে ব্যবহার করে মানুষের রাজনৈতিক চিন্তাকে তারা ধ্বংস করে ফেলবে? এরকম একটা বিষয় আছে। ফলে এটা একটা বড় সাইন অ্যান্ড সিগন্যাল, যে সাইনটা হচ্ছে এই যে মানুষ অন্যায় মেনে নেয় না, আর সিগন্যাল হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। মোদী সরকার কি বাস্তবতা বুঝতে পারছে না, নাকি দম্ভের কারণে বাস্তবতাকে উপেক্ষিত, আমি যদি বলি যে উপেক্ষা করছে? এটা হচ্ছে মোদির আসলে বিকল্প কিছু নেই। সে কি আন্দোলনের কাছে নতি স্বীকার করবে? নতি স্বীকার করলে সামনে যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনে তার প্রভাব কি পড়বে? ফলে তাকে মরিয়া হয়ে দমনপীড়নের পথটা বেছে নিতে হচ্ছে। যেমন করে আমাদের এখানে আওয়ামী লীগকেই এটা বেছে নিতে হয়েছিল। আওয়ামী লীগ যদি 2024 সালের নির্বাচনে এই ধরনের নির্বাচন না করতো, আমির নির্বাচনটা না করতো, তাহলে হয়তো পরিস্থিতিটা অন্যভাবে ট্যাকেল দিতে পারত। কিন্তু সে এই পথটা, নিজের পথ নিজেই বন্ধ করে দিল। মোদির এখন সামনে একটাই যাওয়ার পথ, সেটা হচ্ছে মুভমেন্টটাকে সে ক্রাশ করতে চাইবে। মুভমেন্টটাকে ক্রাশ করতে গেলে একদিকে যেমন দমনপীড়নের পথ নেবে, এরপরে আরেকটা সে পথ বেছে নেবে, সেটা হলো বিভাজনের রাজনীতি। ভারত আপনারা জানেন যে নানাভাবে বিভাজিত, শুধুমাত্র যে ধর্মীয়ভাবে বিভাজিত তা নয়, মোদি কি এখন শেখ হাসিনার পথ অনুসরণ করছে? জাতপাতের বিভাজনেও বিভাজিত। ফলে শেখ হাসিনার চেয়েও আরও অনেক বেশি সে কৌশলী হবে। শেখ হাসিনার যেমন তার একটা দম্ভ ছিল,
মোদির দম্ভের সঙ্গে একটা ধূর্ততাও আছে। ফলে সেই ক্ষেত্রে সেই খুব কৌশলে এটাকে বিভাজন করার চেষ্টা করবে, জাতপাতে বিভক্ত করার চেষ্টা করবে, আঞ্চলিকতা দিয়ে এটাকে বিভাজিত করার চেষ্টা করবে, এবং সবচেয়ে বড় কথা যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে ওরা অনেক ধরনের সাম্প্রদায়িক কার্ড খেলে। আপনারা দেখেছেন যে ভারতে যখনই নির্বাচন আসে তখনই পাকিস্তানের সঙ্গে একটা টেনশন বাড়িয়ে তোলে, ফলে জনগণের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আমাদের এখানে নির্বাচনের সময় যেমন একটা ভারত কার্ড খেলা হয়, পাকিস্তান কার্ড খেলা হয়, ঠিক তেমনি মানুষের মূল সমস্যাটাকে আলোচনার বাইরে নিয়ে যাওয়ার জন্য এই কাজটা তারা করে। এবারও যেহেতু দাবিটা কিন্তু খুবই সিম্পল এসেছিল, শুরুটা হয়েছিল কি, প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে, এর জন্য দায়ীদের শাস্তি দিতে হবে। 3, অযোগ্যতা এবং দায়হীনতার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। আপাত দৃষ্টি দেখলে তো মনে হয় এটা খুবই একটা সহজ এবং সাধারণ দাবি, এবং জনমানুষের দাবি। জনমানুষ তো তাই বলবে, শিক্ষা ব্যবস্থাটাকে এরকম পঙ্গু করে দিচ্ছেন যে শিক্ষামন্ত্রী এবং যার কারণে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তার কি পদত্যাগ করা উচিত নয়? কিন্তু মোদী সরকার মনে করলো এই দাবি মেনে নেওয়া মানে তার রাষ্ট্র শাসনের হয়তো নৈতিকতাটাই চ্যালেঞ্জের মুখে পড়ে। কারণ এই মানুষগুলো কীভাবে মন্ত্রিত্বে এসেছে, এই ধরনের মানুষরা কিভাবে মন্ত্রিত্বে আসে, এই প্রশ্নগুলো চলে আসবে। ফলে রাষ্ট্র শাসনের বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা এই আতঙ্কেও সে আসলে এই দাবিটা মানছে না। কিন্তু যদি গণতন্ত্র মানত, গণতন্ত্র মানে তো জবাবদিহিতা, গণতন্ত্র মানে তো অন্যের মতটাও শোনা, গণতন্ত্র মানে তো শুধু নিজের মতটা প্রতিষ্ঠা করা নয়, আমার মধ্যে ভুল থাকলে সে ভুল যদি কেউ ধরিয়ে দেয়, সেই ভুলটাকে গ্রহণ করার মানসিকতা না থাকলে তো গণতন্ত্রের চর্চা করা যাবে না। স্বেচ্ছাচারের সঙ্গে গণতন্ত্রের পার্থক্য তো এখানেই। স্বেচ্ছাচার যা মনে করে স্বেচ্ছাচারীরা সেটাই করে, আর গণতন্ত্রীরা যা মনে করে এবং জনগণ যা মনে করে দুটোর মধ্যে একটা যাচাই করে। গণতন্ত্রের মধ্যে একটা যাচাইয়ের দিক থাকে, একটা বাছাই করার দিক থাকে, একটা গ্রহণ করার দিক থাকে, একটা বর্জন করার দিক থাকে। ফলে গ্রহণ করলেই অনুগত হবে, আর বর্জন করলেই সে দুর্বিনীত হয়ে যাবে বা অসহায় হয়ে যাবে, এরকম না। কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের এখানে, আমাদের এই অঞ্চলে হয়নি। ভারতেও দীর্ঘদিন একটা তারা চেষ্টা করেছিল একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের একটা রাজনীতি করা, কিন্তু এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশে যে কোনো নির্বাচন যে শেষ পর্যন্ত টাকার খেলা, শেষ পর্যন্ত যে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণেই সব কিছু পরিচালিত হয়, মোদী সরকার এসে সেটাকে একদম ভালোভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ফলে মুখে সে যতই ধর্মের কথা বলুক, যতই সে ধর্মীয় নীতির কথা বলুক, আসলে দুর্নীতি যে তার প্রধান শক্তি এটা দেখিয়েছে। আদানির সঙ্গে সম্পর্ক, রিলায়েন্সের সঙ্গে সম্পর্ক, এবং ভারতের নানা ক্ষেত্রে নানা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যে ব্যক্তিবর্গ তারাই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছে সেগুলো দেখানো। ফলে ভারতের জনগণ আজকে ককরোচ পার্টির নাম নিয়ে যে বিক্ষোভটা হচ্ছে, এই বিক্ষোভে আপনি খেয়াল করে দেখবেন যে জনগণের কিন্তু একটা সমর্থন আছে, যে কারণে পশ্চিমবঙ্গ তার বিরুদ্ধে, তার সমর্থনে, দিল্লির সমর্থনে মিছিল হচ্ছে, এবং আমার ধারণা ভারতের আরও অনেক রাজ্যে এই মুভমেন্টটা হবে। রাজ্যে রাজ্যে যে শাসকরা আছে তার বিরুদ্ধে আন্দোলনটা হবে, তারা আবার কেন্দ্রীয়ভাবে বিজেপি সরকারের বিরুদ্ধেও তাদের আন্দোলনটাকে গড়ে তুলবে। কিন্তু এই যে আমরা দেখছি যে মোদী সরকার যে পথে হাঁটছে, পুলিশ দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করছে, তার ফলাফল কি হবে? শেখ হাসিনার পতন থেকে মোদী সরকার শিক্ষা নিয়েছে কি? একটা জিনিস তো শাসকরা কখনো শিক্ষা নেয় না। শাসকরা সবসময় মনে করে যে অন্য ব্যর্থ হয়েছে বলে আমি ব্যর্থ হব কেন। শাসকরা যদি শিক্ষা নিত তাহলে পৃথিবীতে কোনো স্বৈরাচারী শাসক থাকতো না। হিটলারের পরে তার কোনো পৃথিবীর কোথাও কোনো ফ্যাসিস্ট সরকার থাকারই কথা ছিল না। হিটলার, মুসোলিনির চেয়ে তো পাওয়ারফুল কেউ ছিল না। তারা তো যুদ্ধ পর্যন্ত লাগিয়ে দিয়েছিল, বিশ্বযুদ্ধের ছিল তারা। তারপরেও তো তারা ক্ষমতায় থাকতে পারে নাই। কিন্তু এই শিক্ষাটা কি নিয়েছে কেউ? দুর্বিনীত হওয়ার একটা মজা আছে, অন্যকে দমন করার মধ্যেও এক ধরনের বলবো এক ধরনের পারভার্সন আছে, যে এই পারভার্টেড মানুষরা কখনো কখনো ক্ষমতাকে তারা একটা পীড়নের বিষয় হিসেবে মনে করে, যেটা মানসিক পীড়ন, শারীরিক পীড়ন, এবং অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়া যে একটা স্যাডিস্ট মেন্টালিটি। আপনি দেখবেন সমস্ত স্বৈরাচারীদের মধ্যে একজন স্যাডিস্ট মেন্টালিটি, গিলটি প্লেজার যেটাকে আমরা বলি। হ্যাঁ হ্যাঁ, কাউকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া, সেই স্যাডিস্ট মেন্টালিটি তাদের মধ্যে থাকে। এবং যদি কেউ পুলিশের ব্রুটাল অ্যাটাকের মধ্য দিয়ে, এমনকি সামরিক বাহিনী নামিয়ে দমন পীড়ন করার পরে যখন জনগণ ছত্রভঙ্গ হয়ে যাবে, এরা তখন হাসবেন, কই আন্দোলন করতে এসেছিলে, পেরেছো? কিন্তু একবারও ভাববে না আন্দোলন করতে এসেছিল যারা, তারা একটা নৈতিক দাবিতে এসেছিল, আর তাদেরকে দমন করানো হয়েছে রাষ্ট্রের পাশবিক শক্তি দিয়ে। ফলে তারপরেও তারা হাসবে।
ফলে এর মধ্যে একটা স্যাডিস্ট মেন্টালিটি কাজ করে। ফলে এরা কখনো শেখে না, এরা বরঞ্চ আগের স্বৈরাচারের চেয়ে পরের স্বৈরাচার আরও বেশি শক্তিশালী, আরও বেশি দুর্দমনীয়, আরও বেশি দাম্ভিক, কিন্তু আরও রাষ্ট্র বেশি যখন নিপীড়নকারী। জনগণের বিপরীতে যে দাঁড়ায় তখন আসলে জয় কার হয়? বিগত সময় আমরা ইতিহাস আমাদের আসলে কি শিক্ষা দেয়, কি বলে? ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু এই শিক্ষাটা অনেক দীর্ঘ সময় লাগে এই শিক্ষাটায়, এবং অনেক ব্যয়বহুল শিক্ষা। অনেক জীবন, অনেক রক্ত, অনেক সম্পদ ক্ষয়ের মধ্য দিয়ে এই শিক্ষাটা অর্জিত হয়। শিক্ষাটা অর্জিত হয় দীর্ঘদিনে, কিন্তু ভুলে যেতে সময় লাগে না। ক্ষমতা যাওয়ার সাথে সাথেই অতীতের সমস্ত কিছু তারা যেন ভুলে যান। তারা মনে করেন যে ক্ষমতা হচ্ছে সব পেয়েছি দেশ। অনেকটা আমরা রূপকথায় পড়তাম না, সোনার কাঠি আর রূপার কাঠির ছোঁয়ায়। তো ওরা ওই সোনার কাঠি রূপার কাঠির ছোঁয়ায় একদিকে নিজেদের সম্পদ বাড়ায়, আরেকদিকে মানুষকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করে। এইটা আমাদের রূপকথার বিষয় ছিল, রূপক অর্থে ছিল, কিন্তু বাস্তবে আমরা শাসকদের মধ্যে সবসময় দেখছি এমন এমন কিছু বিষয় নিয়ে আসে যাতে মানুষের চেতনাটা অবলুপ্ত হয়, আর এমন এমন কাজ করে যাতে মানুষের সম্পদ লুট করা যায়। ফলে লুণ্ঠন এবং চেতনা দমন এই দুটোও কিন্তু পাশাপাশিভাবে চলতে থাকে। ফলে ভারতে আমরা যেটা দেখছি এখন, এইটা শুধু ভারতে তো একটা বিশাল দেশ, 130 কোটির উপরে মানুষ, 29টার উপরে ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, রাজ্য অনেকগুলো। ফলে যেহেতু একটা ফেডারেল নেচারের, ফলে এখানে যে কোনো একটা মুভমেন্টের মধ্য দিয়ে একটা ফয়সালা হওয়াটা একটু কঠিন। কিন্তু মুভমেন্ট তো মানুষকে জাগিয়ে তুললো, মুভমেন্ট তো মানুষকে ভাবিয়ে তুললো, এবং এই মুভমেন্ট রাজ্যে রাজ্যে মানুষের ক্ষোভের একটা বন্ধন তৈরি করলো। ফলে এই ক্ষুব্ধতার যদি ঐক্য তৈরি হয়, তাহলে শাসক গোষ্ঠীর জন্য বিদায় ঘণ্টা বাজতে খুব বেশি সময় লাগবে না। সংলাপের পরিবর্তে যখন শাসক গোষ্ঠী আসলে দমন পীড়ন কিংবা যদি বলি যে জোরপূর্বক আন্দোলন দমন করতে চায়, তখন আসলে আন্দোলনকারীরা আরো উৎসুক হয়ে ওঠে কিনা? বেদনা থেকে মানুষের শক্তি তৈরি হয়। কখনো কখনো আঘাতে মানুষকে দমন করা যায়, কিন্তু শেষ পর্যন্ত আঘাতপ্রাপ্তরা আরও দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামে। সেটা গত কালকের ঘটনা আপনারা দেখেছেন, যে যন্তর মন্তর থেকে যখন মেরে বের করে দেওয়া হয়েছে, রাস্তায় যখন ব্যাপকভাবে মারধর করা হয়েছে, শত শত আহত হয়েছে, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, সন্ধ্যার পরে আলো নিভিয়ে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকটা বাংলাদেশের মতোই আর কি। কিন্তু আবার মানুষ গিয়ে কিন্তু এই যন্তর মন্ত্রে গিয়ে ভিড় করেছে। তারপরে মানুষ একসময় ভয় পেতে ভুলে যায়। এবং আমরা দেখলাম যে সংসদ পর্যন্ত তারা মিছিল করার জন্য মুখিয়েছিল। পরবর্তীতে তাদের নেতৃবৃন্দ এই মুহূর্তে কোনো অ্যানার্কির দিকে যাবেন না এটা বলে তারা একটা ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন। তারা এটুকু দেখাবার চেষ্টা করেছেন যে আক্রমণ করেছে সরকারি বাহিনী, আক্রমণ করেছে পুলিশ, কিন্তু তারা কোনো পাল্টা রিটালিয়েশনের জায়গায় যায়নি। ফলে এটা কিন্তু মানে এই নয়, এটা মানে কিন্তু পিছিয়ে আসা নয়, এটা মানে একটু দম নেওয়া, এবং এই দম নিয়ে মুভমেন্ট আর একটু গতিশীল হবে। এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে যুক্ত হয়েছে, ফলে রাজনৈতিক দলগুলোর এই যুক্ততা এই মুভমেন্টকে আরও নানা দিক থেকে কিন্তু সমৃদ্ধ করবে এবং শক্তিশালী করবে। কিন্তু এই যে ক্ষুব্ধ তরুণ ভোটাররা, তারা আসলে সামনের নির্বাচনে ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে কিনা? যদি শক্তির পরীক্ষায়, রাজপথের শক্তির পরীক্ষায় বিজয়ী হতে না পারে, তাহলে শুধু ক্ষুব্ধ তরুণদের ভোটে বড় কিছু করা যাবে না। কারণ আমাদের দেশে কিংবা ভারতে যদি বলি, কিংবা পাকিস্তানে যদি বলি, কিংবা শ্রীলঙ্কায় যদি বলি, সবসময় ভোটে মতের প্রতিফলনটা পুরোপুরি হয় না। কারণ তখন অনেকগুলো বিষয় চলে আসে। আর ভারতের মতন দেশে, একটা বিভাজিত দেশে, সেখানে জাতপাতটা এত প্রবল শক্তি নিয়ে আছে, যেখানে টাকার শক্তি ভীষণ, যেখানে রাজ্যে রাজ্যে নানা ধরনের পলিটিক্যাল সিনারিও তৈরি হয়, অথবা কখনো কখনো পলিটিক্যাল ডিফারেন্স তৈরি হয়, নানা ধরনের পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি হয়। ফলে সেখানে পুরোপুরি একদম স্ট্রেটলি আমাদের মতন একটা দেশের মতো করে ভাবা যাবে না ওটা। কিন্তু তারপরে মনে হয় ক্ষুব্ধ তরুণের এই তারুণ্যের ক্ষুব্ধতা, সেটা নির্বাচনে তার প্রভাব ফেলতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা একটা জিনিস দেখেছি, ওখানে তরুণদের পিছনে হাজার হাজার মানুষের অংশগ্রহণ ছিল, তাদের ভালোবাসা ছিল, কিন্তু ভোটে আবার তার খুব ভালো প্রতিফলনটা দেখা যায় নাই। কারণ শেষ পর্যন্ত মানি, মাসল পাওয়ার, তারপরে হচ্ছে আমরা যদি ম্যানিপুলেশন, এগুলো যেমন থাকে, তার সঙ্গে খুব সূক্ষ্মভাবে এখন আমাদের এখানে রাজনীতিতে ধর্মের যে ব্যবহারটা শুরু হয়েছে, এতে করে হয় কি, মানুষের যুক্তিবাদী মনটাকে নানাভাবে ডাইভার্টেড করে দেওয়া হয়।
আর তার সঙ্গে যদি হেড পলিটিক্স যুক্ত হয়, কে কাকে ঘৃণা করছে, ঘৃণার শক্তি দিয়ে মানুষকে বিভক্ত করার প্রবণতা থাকে, যেখানে মানুষকে ঐক্যবদ্ধ করার জায়গা তৈরি হয়। এখন ধরুন, যখন বললেন কংগ্রেস পার্টির প্রধান তিনি একজন নিম্ন বর্ণের হিন্দু, সাথে সাথে উচ্চ বর্ণের ওরা বলবে তাহলে ওর নেতৃত্বে আমরা থাকবো কেন? মানে ভারতে এই রাজনীতিটা এত মানে বলবো যে দুঃখজনক, এত দুঃখজনক যে কখনো কখনো তারা বলে মানুষের গায়ের রং, তার ভাষা, কোথায় তার জন্ম হয়েছে তা দিয়ে কি মানুষকে বিচার করবেন? মানুষকে কি তার রাজনৈতিক দায়, রাজনৈতিক চিন্তা সেগুলো দিয়ে বিচার করবেন না? তো ফলে ভারতে এখন এই বিষয়টা আসছে। আমার যেটা মনে হয় এই মুভমেন্ট ভারতের দীর্ঘদিনের এই বিভাজনের অচলায়তনটাকে ভাঙতেও একটু সহযোগিতা করবে। একসময় আপনারা জানেন আম্বেদকর নিম্নবর্ণের মানুষ ছিলেন, এত পণ্ডিত মানুষ ছিলেন যে তাকে ভারতের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। সেই আম্বেদকরকে যেভাবে ট্রিট করেছে ভারতের জনগণ, তিনি বাধ্য হয়ে কিন্তু শেষে ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ফলে এটাও একটু খেয়াল রাখতে হবে যে ওই দেশ সেটা এখন একটা ট্রানজিশনাল ফেজে আছে। কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের প্রসঙ্গে যদি আসে, আমাদের গণঅভ্যুত্থানকে অন্যান্য দেশের জন্য অনুপ্রেরণা তৈরি করতে পারলো নাকি ভিন্ন নজির স্থাপন করলো? আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসিএল স্টিল। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলছিলাম, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ক্ষমতার দম্ভ কি শেষ পর্যন্ত প্রতিটি সরকারের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে কিনা? আমরা যদি সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার 3টি সরকার পতনের বিষয়টি একটু সামনে আনি এবং ভারতে যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন চলছে, এবং আমরা দেখলাম মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা এবং অখিলেশ যাদবকে আটক করা হয়েছে। এই যে ছাত্রদের দাবির বদলে আমরা দেখছি লাঠিচার্জ, দমন পীড়ন, সেটি কি আসলে শাসন নাকি ক্ষমতার দম্ভ? দেখুন, গণতন্ত্র মানেই তো হচ্ছে সীমাবদ্ধ সরকার, যেখানে দম্ভ থাকবে না, আইনের দ্বারা সীমাবদ্ধ, সংবিধানের দ্বারা সীমাবদ্ধ, জনমতের দ্বারা সীমাবদ্ধ। আবার গণতন্ত্র মানে কিন্তু জনমতের তুষ্টিবাদ না, যে জনগণকে খুশি করতে আমি অন্যায় করে ফেলবো। গণতন্ত্র বা রাজনীতি নিষ্ঠুর বাস্তবতার খেলা। ইন্দিরা গান্ধী জানতেন বৃন্দাবনওয়ালার বিরুদ্ধে গোল্ডেন টেম্পলে স্টেপ নিলে, সেনাবাহিনী ঢুকালে তার জনপ্রিয়তা কমবে, শিখরা তার বিরুদ্ধে যাবে। কিন্তু রাষ্ট্র বাঁচাতে ওই সময়ে উনি কিন্তু গোল্ডেন টেম্পলে আর্মি পাঠিয়েছিলেন এবং সেখানে বীরেন্দ্রওয়ালা মারা যায় আর ব্রিগেডিয়ার শাহবাগ সিং মারা যায়, যে শাহবাগ সিং বাংলাদেশে যুদ্ধ করেছিলেন। এই ঘটনার পরে খুশবন্ত সিং তার পদ্মভূষণ ফেরত দিয়ে দেয়, যে আমি পদ্মভূষণ নেব না, যেখানে গোল্ডেন টেম্পল আর্মির। কিন্তু ওই সিদ্ধান্ত ইন্দিরা গান্ধীকে নিতে হয়েছিল। ওটা দম্ভ না, ওটা রাষ্ট্রীয় প্রয়োজন এবং ওটার ব্যাখ্যা করা যেতে পারে। আবার সেই ইন্দিরা গান্ধীকে যখন অ্যাডভাইস করা হলো যে তুমি তোমার পেরিফেরির মধ্যে কোনো শিখ রাখবা না, তিনি বলল, আই ক্যান পানিশ পিপল ফর দেয়ার ডিডস বাট আই ক্যান নট জাজ দেম ফর দেয়ার বিলিভস। উনি শিখ রেখেছিলেন এবং একজন শিখই তাকে শেষ পর্যন্ত মেরে ফেলে। 3টি দেশে যে আন্দোলন হলো, বাংলাদেশ এবং নেপাল এবং শ্রীলঙ্কা, 3 ধরনের প্রেক্ষাপট। নেপাল এবং শ্রীলঙ্কায় কোনো ভুল ভোটের সরকার ছিল না, কোনো রিগড ইলেকশনের সরকার ছিল না, কোনো একতরফা ইলেকশনের সরকার ছিল না। শ্রীলঙ্কায় এক্সেসিভ অর্গানিক ফুড, এক্সেসিভ ডেভেলপমেন্ট হাইপ, ভুল ইকোনমিক পলিসির কারণে নির্বাচিত একটি সরকার, সঠিকভাবে নির্বাচিত সরকার ভুল করেছে, দেশকে দেউলিয়াত্ব উপহার দিয়েছে, মানুষ খেপে গিয়ে সরকারকে ওভারথ্রো করেছে। সরকার কিন্তু গুলি করেনি, লাঠিচার্জ করেনি, সে কারণে তারা আবার ফেরত আসছে, রাজাভাগকে কাম ব্যাক অ্যাগেইন। নেপালে যেটা হলো, অ্যাবসলিউটলি ইলেক্টেড একটা গভর্নমেন্ট হঠাৎ করে সম্পূর্ণ চলে গেল, দেন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, বালেন্দর সরকার এখন আছে। র্যাপার, এটা একটা অদ্ভুত বিষয়, র্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী, নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী বিজয় থালাপারি। এই যে তরুণদের হঠাৎ করে রাজনীতিবিদ বাদ দিয়ে অ্যাপলিটিক্যাল লোকজনের প্রতি হিউজ ফ্যাসিনেশন। আমরা কিন্তু সচিন টেন্ডুলকারকে রাজ্যসভায় কোনোদিন একটা ভালো স্পিচ দিতে দেখিনি। ভালো নায়ক মানেই যে ভালো রাজনীতিবিদ, ভালো ক্রিকেটার মানেই ভালো রাজনীতিবিদ, ভালো র্যাপার মানেই ভালো রাজনীতিবিদ, তা কিন্তু না। বিচারপতি জাস্টিস সায়েম তার বইতে একটা জিনিস লিখেছেন যে রাজনীতি খুব কঠিন কাজ, এটা রাজনীতিবিদরা ছাড়া অন্য সবাই সহজ মনে করে, এবং সেখানেই প্রবলেম। এখন এই উত্তাল ঢেউয়ে সাউথ এশিয়াতে কখনো প্রপার লিডারশিপ আসেনি। সার্ক হাইবারনেশনে আছে, একসময় ইন্ডিয়া সার্কের বিরোধিতা করেছে, এখন নিশ্চয়ই সার্কের প্রয়োজনীয়তা ইন্ডিয়া অনুভব করবে। আমাদের দেশে এই সাউথ এশিয়াতে একটা ফ্রি মুভমেন্ট অফ পার্সন, ফ্রি মুভমেন্ট অফ গুডস, একটা ইউ মডেলের
এখানে সার্ক প্রয়োজন, যেটা এই এলাকায় স্ট্যাবিলিটি আনবে। ভারতে যে আন্দোলনটি হচ্ছে, সোনাম ওয়াংচুক খুবই পপুলার মানুষ, তার পক্ষে সবাই বক্তব্য দিচ্ছে। ভারতে এখনও বাক স্বাধীনতা আছে, নায়ক নায়িকা, পত্রিকার সাংবাদিক, ক্রিকেটার, প্রযোজক, তারা ফ্রিলি কথা বলতে পারে। মানে একজন সিনেমার প্রযোজক কখনো এটা ভাববে না যে আমি সরকারের সমালোচনা করলাম বলে আমার সিনেমাটা মুক্তি রিলিজ হবে না। তো বাংলাদেশে কিন্তু ব্যাপারটা এরকম, আপনার পত্রিকার অ্যাড, আপনার পত্রিকার লাইসেন্স, আপনার চাকরি, আপনার সিনেমার মুক্তি পাওয়া, সব কিছুই পলিটিক্যাল। কোনো জায়গায় নিরপেক্ষ কেউ নাই। এই নিরপেক্ষ কেউ না থাকার কারণে এদেশে মত প্রকাশ বা যারা সরকারের ক্রিটিসিজম করতে পারে তারা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। আমরা 90-এর দশকে, 80-র দশকে দেখেছি বাংলাদেশে এনজিওরা তীব্র, সিভিল সোসাইটি অর্গানাইজেশন তীব্র সরকার বিরোধী ছিল, কিন্তু এখন তারা ডেভেলপমেন্ট সহযোগী। তারা এখন আগের মতো সেই ক্রিটিসাইজ করে না, কারণ সরকারকে ছাড়া সে তার এজেন্ডা, পজিটিভ এজেন্ডা বাস্তবায়ন করতে পারে না। এইখানে আমাদের দেশে কুলদীপ নায়ারের জন্ম হলো না, আমাদের দেশে খুশবন্ত সিংয়ের জন্ম হয়নি, আমাদের দেশে সোনাম ওয়াংচুক জন্ম হয়নি, এবং যে দেশে নরেন্দ্র মোদী ক্ষমতা থাকা অবস্থায় আমির খান ধর্মভিত্তিক একটি সিনেমা করে, যেটা নরেন্দ্র মোদী নিজেই দেখেন। তো সেইখানে আমি মনে করি রিসেন্টলি ভারতে একটু টালমাতাল হয়ে গেছে, এবং এই টালমাতালের ধোয়া কোথায় যাবে আমরা এখনো শিওর না। কিন্তু ওখানে অতীত অনেক এক্সাম্পল আছে। 71 সালে বাংলাদেশ যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী খুবই ভাইব্রেন্ট পার্লামেন্টারিয়ান, ইন্দিরা গান্ধী তাকে ভয় পেত পার্লামেন্টে। বাংলাদেশের যুদ্ধের আগে ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ীর কাছে গিয়েছে এবং নিশ্চিত করেছে যে অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশ ইস্যুতে 71 সালে কিছু বলবে না, এবং তাই হয়েছে। আবার কাশ্মীর ইস্যুতে যখন ইন্ডিয়াতে স্যাংশন দেওয়ার ইস্যু আসলো, সেটা ফেস করার জন্য অপোজিশন লিডার অটল বিহারী বাজপেয়ীকে পাঠানো হয়েছিল, এবং তিনি এটা ফেস করে সরকার বাঁচিয়েছেন, সরকারের ফেস বাঁচিয়েছেন, কিন্তু তিনি কিন্তু অপোজিশনের। তো রাষ্ট্রীয় স্বার্থে এক হওয়ার অনেক নিদর্শন ভারতের আছে। তবে সাম্প্রতিক সময়ে বিজেপির যে সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অথবা এই ধরনের ডি-এনফ্রাঞ্চমেন্টের কারণে আস্তে আস্তে দেখা যাচ্ছে ভারতের যে অখণ্ডতা, ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেইটার ক্ষেত্রে একটু চির ধরছে। সেটারই প্রতিফলন আমরা এই ছাত্র আন্দোলনে দেখছি। এখন এই ছাত্র আন্দোলন সরকার পতন পর্যন্ত যাবে কি না, এটা এত সহজ বিষয় না। ভারত একটা ফেডারেল স্ট্রাকচার, সেখানে এখন নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট আছে যেমন কতগুলো প্রদেশে, আবার পাঞ্জাব অনেক কমিউনিস্ট পার্টির আছে, নতুন দলেরও আছে। তাহলে ভারতে একটা জায়গার আন্দোলন দোলাচলে পুরো ভারতে যায় না, কারণ ওটা ইউনিটারি স্টেট না, ওটা ফেডারেল স্টেট। আর যদি সেরকম হয়, তারা অতীতে নিদর্শন আছে, সরকার ইলেকশন দিয়ে দিয়েছে এবং ইলেকশন সময় রেজাল্ট সময় মেনে নিয়েছে। ভারতে মোটামুটি এখনো চলনসই ইলেকশন হয়। এই চলনসই ইলেকশন একটা দেশে আসলে গণতন্ত্রের মাধ্যমে আস্তে আস্তে সবগুলো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব রাজিকুজ্জামান রতন, যেমনটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছিল যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, 3 দেশের সরকার পতনের পেছনে 3টি ভিন্ন প্রেক্ষাপট রয়েছে। সেই জায়গা থেকে আমি প্রশ্ন রাখতে চাই যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গণঅভ্যুত্থান জেনজি তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে কিনা? একটা জিনিস খেয়াল করার মতো, 3টা দেশ রাজনীতিতে পার্থক্য আছে, অর্থনীতিতেও কিছুটা পার্থক্য আছে, কিন্তু একটা জায়গায় আন্দোলনের ঐক্য ছিল, সেটা হলো ক্ষোভ। শাসক গোষ্ঠীর প্রতি ক্ষোভ মানুষকে একটা জায়গায় ঐক্যবদ্ধ করেছে। এখন বিভিন্নজন বিভিন্নভাবে ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু সব ক্ষোভ শেষ পর্যন্ত শাসকের বিরুদ্ধে গিয়েছিল বলে তো গণ অভ্যুত্থানটা হয়েছে। ফলে বিভিন্নতার মধ্যেও কিন্তু একটা অভিন্ন সূত্র কাজ করে অনেক সময়। ভারতও ঠিক সেরকম হতে পারে, কিন্তু ভারতের সবসময় বিবেচনা করতে হবে এটা, ভারতের তরুণরা বাংলাদেশের কিংবা নেপালের কিংবা শ্রীলঙ্কার তরুণদের মতো এতটা হয়তো বেকারত্বের সমস্যার মধ্যে নাই। 1 2 নম্বর হচ্ছে তাদের ক্যারিয়ার গড়ে তোলার নানা ধরনের সুযোগের মধ্যে একটা জিনিস আপনারা দেখবেন যে গোটা পৃথিবীতে যত ধরনের সংস্থা আছে, সে সংস্থাগুলোর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জায়গায় ভারতীয় তরুণরা কোনো না কোনোভাবে জায়গা করে নিয়েছে। ফলে তরুণদের, সংগঠিত তরুণদের ক্ষোভ যেটা, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে সচেতন তরুণদেরও একটা ভূমিকা সেখানে আছে। তারা আবার চাইবে ভারত নামক এই রাষ্ট্রটার অর্থনৈতিক জায়গাটা যেন কোনোভাবে আবার মানে ভঙ্গুর না বসে। এখানে আবার এগ্রিগেট ইন্টারেস্টের একটা ব্যাপার আছে। তো বাংলাদেশের তরুণদের যে বিষয়টা, বাংলাদেশের তরুণরা সবসময় কিন্তু আন্দোলনে পথ দেখায়, কিন্তু যে জিনিসটা বাংলাদেশের তরুণরা আবার পরে যেটা করে, আন্দোলনের পরে নিজেরাই আবার পথ দেখিয়ে নিজেরা পথ হারিয়ে ফেলে। যেমন এবারও দেখুন
অভ্যুত্থানের এত বড় একটা মানে ডিগনিফাইড রোল প্লে করলো তারা। অভ্যুত্থানের পরে 18 মাস এই তরুণরা কি করলো, সেটা আবার মানুষের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তৈরি করেছে যে এত আকাঙ্ক্ষার অপমৃত্যু হলো কি। এবং অভ্যুত্থানের নায়ক যাদের আমরা বলি তারা কেন পরবর্তী সময় আমরা দেখলাম এতটা বিতর্কিত হলো, এর পেছনে কি কারণ রয়েছে? আমি প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জুলাই অভ্যুত্থানের নায়ক আমরা যাদের বলি, অল্প সময়ের ব্যবধানে কেউ কেউ কেন বিতর্কিত হয়ে গেল, এবং এখন কেন জুলাই চেতনা বিক্রির অভিযোগ শোনা যাচ্ছে এবং জুলাই নিয়ে ব্যবসা করার অভিযোগ উঠছে? যে কোনো বড় আন্দোলন একটা বড় প্রত্যাশা তৈরি করে, বড় প্রত্যাশা একটা বড় দায়বোধ তৈরি করে। সেই দায়বোধ যদি কেউ মানে মনে না রাখে, তাহলে উপর থেকে মানে উপরে ওঠা খুব কঠিন, কিন্তু উপর থেকে গড়িয়ে পড়াটা খুব সহজ। ফলে উপর থেকে গড়িয়ে পড়তে আমরা দেখলাম, সব সময় আমরা এটা দেখেছি যে উপরে ওঠার কষ্টকর কাজটা করার পরে উপরে দাঁড়িয়ে থাকার যে আরও মহত্তর সংগ্রাম আছে, সেটাকে অনেক সময় ভুলে যায়। আমরা জুলাইয়ের পরে আমাদের আকাঙ্ক্ষার মধ্যে কি ছিল? আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম তো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলাম তো, আমরা দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম তো, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলাম। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলার পরে মব, এটা কি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক, না গণতন্ত্রকে এগিয়ে দেবে? যেটাকে মব জাস্টিস বলা হলো, আসলে এটা হলো মব ভায়োলেন্স। তো যে কোনো ভায়োলেন্স তো সবার আগে মানে আঘাত করে কাকে? আইনি কাঠামোকে। এবং মব সবসময় ডেমোক্রেসির যে চর্চিত বিষয়গুলো, সেগুলো সে কখনো কখনো উপেক্ষাও করে। মবের মূল্যকে যেভাবে আমরা পরিণত হলাম, মবকে উৎসাহিত করার পেছনে দায়টা আসলে কার? দায় নয়, এটা পরিকল্পিত উস্কে দেওয়া। পরিকল্পিত উস্কে দেওয়ার ফলে যেটা হয়েছে, অভ্যুত্থানের পরে যে কাজগুলো করার কথা ছিল, সেই কাজগুলো না করার একটা সুযোগ তারা পেয়ে গেলেন। অভ্যুত্থানের পরে 6 মাস আমরা আতঙ্কেই থাকলাম, কে কাকে ট্যাগ দিয়ে কে কাকে হামলা করবে, অথবা কে কোথায় আক্রান্ত হবে। যখন দরকারটা ছিল যে আমরা একটা অভ্যুত্থানের পরে নতুন একটা ব্যবস্থা পেয়েছি, নতুন ব্যবস্থাকে নতুন করে আমরা সাজিয়ে নেব, স্থিতিশীলতার পথে হাঁটা। আমরা বলেছিলাম যে অভ্যুত্থান আইন মেনে চলে না, এটা ঠিক, কিন্তু রাষ্ট্র তো আইন ছাড়া চলবে না। তাহলে অভ্যুত্থানের পরেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ট্যাকেল করা দরকার ছিল। তারা এটাকে অনেক বেশি আরও ভঙ্গুর করে দিল। এটার পেছনে দুটো কারণ ছিল। একটা ছিল যে 71-এর পরাজিত যে বেদনা, সেটা 71-কে ভুলিয়ে দেওয়ার জন্য 71-কে 24 দিয়ে রিপ্লেস করার একটা প্রবণতা ছিল এক দলের। আর তরুণদের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ক্ষোভে পরিণত করার একটা চক্রান্ত ছিল। এই দুটো করতে গিয়ে মূলত আমরা গণতান্ত্রিক মূল্যবোধের জায়গাটাকেই ধ্বংস করে দিলাম, এক। 2 নম্বর, যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, তখন মনে হলো সেই দুর্নীতির সুযোগ পাওয়ার অপেক্ষা ছিল বোধহয়। কারণ যারা দুর্নীতি করার সুযোগ পেয়ে গেলেন, তারা খুব দ্রুততম গতিতে সেই দুর্নীতিবাজে পরিণত হয়ে গেলেন। এবং একটা জিনিস দেখুন, 2025 সালে বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ বেড়েছে 41%। 2025 সালে ক্ষমতায় কারা ছিল? এই দায়টা কি তারা নেবেন? যে কারণে আমরা বাসদের পক্ষ থেকে বলেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টার একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক। সেই সময় আমাদের কৃষিতে, শিল্পে, স্বাস্থ্যে, শিক্ষায় কি কি বরাদ্দ হয়েছিল, কিভাবে সেটা ব্যয় হয়েছে, তার একটা শ্বেতপত্র, বরঞ্চ তারা যদি এটা করে যেতে পারতেন খুব ভালো হতো। পরবর্তী সরকারের জন্য এটা একটা গাইডলাইন হতো যে দেখো, আমরা অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ পরিচালনা করেছি, পরবর্তী সরকারের জন্য একটা গাইডলাইন তৈরি করে দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ক্ষমতার পালাবদলের পরও দুর্নীতির রাজত্ব কেন থামেনি? এর জন্য দায় কি ব্যক্তির নাকি আসলে সিস্টেমের? দুটোই, সিস্টেমটাই সেরকম। আর জুলাই আন্দোলনের পরে একটা হাই অ্যাসপিরেশন আসলো। তো আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অ্যাডভাইজার হয়ে গেলেন কয়েকটা মন্ত্রণালয়ের, এবং জুলাই আন্দোলনের যারা ফ্রন্ট নেতা, ইয়াং, যাদেরকে আমরা ভালোবাসছি, শ্রদ্ধা করেছি, টকশো করে গর্ববোধ করেছি যে আজকে ওই নেতার সাথে টকশো করলাম, তারা অ্যাডভাইজার হয়ে গেল। ক্লাসরুম থেকে সরাসরি মন্ত্রণালয়, এত সোজা। একটা বিসিএস ক্যাডার হওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সচিব হওয়া, লম্বা 30 বছরের জার্নি। আর যিনি মন্ত্রী হয় তিনি সচিবের উপরে,
সেটা একবারে এই ক্যালো বার্ডেনকে দিয়ে দেওয়া হলো। ক্যালো বার্ডেন হচ্ছে অনভিজ্ঞ ইয়াং প্লাস অপরিপক্ক রাষ্ট্রের বোঝা। যারা বীর যোদ্ধা ছিল, জুলাই যোদ্ধা, তারা হয়ে গেল রাষ্ট্রের বোঝা, কারণ তাদের সেই দক্ষতা ছিল না এবং তাদের মধ্যে করাপশনের অভিযোগ আসলো। যখনই করাপশনের অভিযোগ আসলো, জুলাই কলঙ্কিত হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল ক্যাকিস্টোক্রেসি, দুর্বল লোকজন দিয়ে রাষ্ট্র চলছে। এক্ষেত্রে ডক্টর ইউনূসের যেটা উচিত ছিল স্যারের 6 মাসের মধ্যে ভোট দিয়ে দেয়া। উনি 6 মাসের মধ্যে ভোট দিলে এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের দায় কম হতো। এখন তাদের মধ্যে দুর্নীতির দায় আছে, মবের দায় আছে, অসংখ্য মবের দায়। একটা রাষ্ট্র মবকে প্রমোট করেছে, মবকে সেই সময়ের প্রেস সেক্রেটারি বলেছে এটা প্রেশার। একটা মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, পুলিশকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে, এসপিকে হুমকি দেওয়া হচ্ছে, ডিসিকে হুমকি দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপমান করা হচ্ছে, ভিসিকে বের করে দেওয়া হচ্ছে, সেগুলোকে বলছে প্রেশার গ্রুপ প্রমোট করেছে। কিন্তু গণতান্ত্রিক সরকার আসার পর আমরা পরিস্থিতি কেন পাল্টাতে দেখলাম না? এখন আমরা দেখছি রাজনৈতিক মহলে দোষারোপের রাজনীতি চলছে এবং সরকার গঠনের মাত্র 5 মাসের মাথায় বিরোধী দল থেকে আবারও গণ অভ্যুত্থানের হুমকিও দেওয়া হচ্ছে। সরকার, এনসিপি, জামাত তিনটা মিলে একটা দল আমি মনে করি। এখন তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকবে যতদিন আওয়ামী লীগ রিভাইভ হবে না। যখন আওয়ামী লীগ রিভাইভ হবে তারা আবার সম্পূর্ণ এক হয়ে যাবে। আপনি যখন বলছেন যে বিরোধী দল সরকার এবং এনসিপি একই দল, তাহলে কি বিগত সময়ের যে বাস্তবতায় জাতীয় পার্টি ছিল, যেমন গৃহপালিত বিরোধী দল বলা হতো, সেই বাস্তবতায় কি আবার তৈরি হচ্ছে? আমরা মনে করছি এখন এনসিপি এবং জামাত, যদি জাতীয় পার্টিকে গৃহপালিত দল বলা হয়, একইভাবে এনসিপি জামাতকেও গৃহপালিত দল বলার সম্পূর্ণ যৌক্তিকতা আছে। সেটা কামিং ডেজ রাজনীতিতে আরও দেখা যাবে। কারণ আমরা জামাতকে যে তীব্র ভাষায় বিএনপিকে সমালোচনা করার কথা, তারা সেটা করছে না। তারা এমনভাবে সমালোচনা করছে যেন মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ না পান, সফট। কারণ তারা ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য প্রস্তুতি নিয়ে রাখছেন। ফলে যেটা হচ্ছে, সংসদ দুর্বল হয়ে যাচ্ছে, সংসদ একদলীয় হয়ে গেছে, সংসদটা প্রতিবিম্বমূলক হয়নি, প্রতিনিধিত্বমূলক হয়নি। 18 কোটি লোকের দলের প্রতিনিধি সেখানে নাই, ভারসাম্য থাকবে না। রাষ্ট্রীয় বড় বিষয়, এরা একসাথেই কথা বলবে, সঠিক ডেলিভারেশনটা হবে না, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক ডেলিভারেশনটা পাবেন না। এবং ওই যে মপতন্ত্র, ওই যে ক্যাকিস্টোক্রেসি, ওই যে ক্যালো বার্ডেন লোকজনদের রাষ্ট্র চালানোর যে ট্রেন্স আছে, সেটা এখনও আছে। মন্ত্রীর রুম পাহারা দিত ছাত্ররা, তথাকথিত ছাত্ররা, অনেক ত্যাগী জুলাই যোদ্ধাও আছে, অনেকেই আছে যারা কোনো সুযোগ সুবিধা নেয়নি। আমি খুব দুঃখ পাই দেখে যে কিছু লোকের কারণে সরকারের বিরোধী দল একদলই হয়, তাহলে আমরা দোষারোপের রাজনীতি কেন দেখছি, অভিযোগের রাজনীতি কেন দেখছি? সেটা কি আরোপিত? এটা কৃত্রিম। আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে না থাকার কারণে যে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, এই ভ্যাকুয়ামটা নেয়ার জন্য একটা প্রতিযোগিতা হচ্ছে। সেই প্রতিযোগিতায় কৃত্রিম সমালোচনা করা হচ্ছে। সেই প্রতিযোগিতা করে আর্টিফিশিয়ালি ভ্যাকুয়ামটা পূরণ হবে না। ইভেনচুয়ালি সকল দলকে রাজনীতি করতে দিতে হবে, সকল দলকে নিয়ে দেশ চলবে, দোষীর শাস্তি হবে। কিন্তু যদি দেশে সকল দল রাজনীতি না করে, ভারসাম্য থাকবে না। রতন, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।